experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। গরমের কারণে বোরখার ভেতরে ঘামে একেবারে ভিজে গেছে মায়েরা। অতিরিক্ত গরমে হাঁসফাঁস করছে সে, অথচ সুলতান আর আজমাইন মাহতাবের কোনো হেলদোল নেই, যেন এই বেজায় গরম তাদের ছুঁতেই পারছে না। নদীর বুকে সামান্য বাতাস বইছে, বালু উড়ছে দিক বিদিক। আরও কিছু দূর এগোতেই ফুরিয়ে এলো রাস্তা, নজরে এলো সুগঠিত একটি বাজার। বিপুল পরিমাণ বালুর উপরেই দণ্ডায়মান এই বাজার। এই ভর দুপুরে বাজারের ভিড় খানিকটা কম, কিন্তু দোকানগুলো এখনো খোলা, রং বেরঙের ছাউনি টানানো প্রতিটা দোকানে। এবার কথা বলে উঠলেন সুলতান। আছো তো মাইরা? সামনে যেই বাজারটা দেখছো, এটার নাম নূর বাজার। রামান সাম্রাজ্যের অনন্য সৌন্দর্য ধরে রাখতে এটার অবদান অনস্বীকার্য। বাজারের দিকে খুব একটা ধ্যান দিল না মায়েরা। এত সাধারণ মানুষের মাঝে অস্বস্তি লাগছে তার। বালুর মাঝে হাঁটতে সামান্য বিরক্তও লাগছে। তবে দোকানপাটগুলো বেশ আগ্রহী নয়নে পর্যবেক্ষণ করছে সে। দোকানগুলো বেশ পরিপাটি সুন্দর। প্রচণ্ড গরমের মাঝেও দোকানিদের হাসি মুখে আপ্যায়ন করছে ক্রেতাদেরকে। দৃশ্যটা সুন্দর, অতীব সুন্দর। আচমকা মাহতাবের কাশির শব্দে ভাবনাচ্যুত হলো সে। সরু দৃষ্টিতে তাকালো মাহতাবের দিকে। সুলতানের সাথে একা ঘুরতে পারলে একটু শান্তি পেত সে, কিন্তু সুলতান তো একেবারে মাঝখানে খাড়া করে দিয়েছে এই সৈনিক প্রধানকে। দুটো কথা বলেও শান্তি নেই তার জন্য। সবসময় কেমন বিরক্ত চোখে দেখে তাকে। তার বুঝে আসে না এই লোকটার আসলে সমস্যাটা কোথায় তাকে নিয়ে। সুলতান, আপনি কিছু বলবেন বলেছিলেন, ভুলে গেছেন বোধহয়। বলল মায়েরা। ভুলিনি মাইরা, আসলে অনেকদিন এভাবে বেরোনো হয় না, তাই নিজে সাম্রাজ্য দর্শনে একটু বেশি মশগুল ছিলাম। হাঁটতে হাঁটতে বললেন সুলতান। এই জবাবের পর বলার মতো আর কিছু খুঁজে পেল না মায়েরা। তবে খানিক মনক্ষুণ্ণ হলো সে। সাম্রাজ্য দেখতে যখন আসবে তাহলে তাকে কেন এনেছে সাথে করে? এই বাজার দেখাতে নাকি নদী দেখাতে? তার ভাবনার অবসান ঘটিয়ে মাহতাব বলে উঠল, আপনি বাজারের মাঝে পানির কল লাগানোর কথা বলছিলেন মহামান্য। আমি এই স্থানটা পর্যবেক্ষণ করে আসি, আপনারা ততক্ষণ কথা বলুন। এখনো লাগানো হয়নি সেটা? অনেক আগেই লাগানো উচিত ছিল মাহতাব। অবাক স্বরে বললেন সুলতান। মাথা নুইয়ে নিল মাহতাব, নত স্বরে বলল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। নানান ঝুট ঝামেলার ভেতরে বিষয়টা আমি একেবারে ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, তুমি গিয়ে স্থানটা একবার দেখে এসো, যে কোথায় কল লাগালে সকলের সুবিধা হবে। আশপাশ একবার তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল মাহতাব। অতঃপর হনহন করে এগিয়ে গিয়ে হারিয়ে গেল ভিড়ের মাঝে। শান্তিতে চোখ দুটো বন্ধ করে নিল মায়েরা। এতক্ষণে একটু স্বস্তি পাচ্ছে সে। হঠাৎ কি ভেবে সুলতানের উদ্দেশ্যে বলল, আপনার এই সাম্রাজ্য অনেক বেশি সুন্দর আর স্নিগ্ধতা বহন করে। জীবনে এমন কিছু বোধহয় নেই যেটা আপনি চেয়েছেন অথচ পাননি। আপনার প্রাপ্তির খাতাটা আসলেই বেশ বড়। মৃদু হাসলেন সুলতান। অতঃপর হতাশার তপ্ত শ্বাস ফেলে ধরা গলায় বললেন, আমার হারানোর অধ্যায়টা খুব বেশি বড় নয়, প্রাপ্তির অধ্যায়টা তার তুলনায় অনেক বড়। কিন্তু তাতেও কি লাভ হলো? তোমার বোন ঠিকই হারানোর অধ্যায়ের সবচেয়ে উচ্চ স্থানটা দখল করে নিল, অথচ তাকে আমি নিজের প্রাপ্তির অধ্যায় যত্ন করে রেখেছিলাম। আকস্মাৎ এলিজার কথা উঠতেই মুখটা মলিন হলো মায়রার। হয়তো বোনের মৃত্যু শোকে অথবা কোনো অপূর্ণতার আবছা অন্ধকারে। একে একে প্রতিটা দোকান ঘুরে ঘুরে দেখছে তারা। কখনো পোশাকের দোকান, তো আবার কখনো খাদ্য সামগ্রীর দোকান। একটা দোকানে ঢুকে হিজাব দেখছে সুলতান। দোকানি ওপরে তাক থেকে কালো রঙের একটি সুন্দর নরম কাপড়ের হিজাব বের করে দিল। পাথরের কারুকার্য করা হয়েছে হিজাবটার ওপরে। ঘুরিয়ে ফিরিয়ে হিজাবটা পর্যবেক্ষণ করছে সুলতান। অবাক হলো মায়েরা, সুলতান হিজাব দিয়ে কী করবেন, তাও এত সাধারণ হিজাব। দোকানি অন্যদিকে যেতেই হঠাৎ সুলতান বলে উঠলেন, নিজের বোনের স্বামীর সঙ্গে বিবাহে তুমি স্বেচ্ছায় সম্মতি দিয়েছো, নাকি জোরপূর্বক রাজি করানো হয়েছে তোমাকে? আকস্মাৎ এমন প্রশ্নে হকচকে উঠল শেহজাদি মায়েরা। অতঃপর নিচু স্বরে বলল, আপনি ভুল ভাববেন না সুলতান, আমি শুধুমাত্র তহুবার কথা ভেবেই সম্মতি দিয়েছি।
অন্য কোনো উদ্দেশ্য বা আশা নেই আমার। আপনাকে নিয়ে সেরকম কোনো ভাবনাও নেই। এটা শুধুই দায়বদ্ধতা। দোকানিকে ডেকে হিজাবটা নিয়ে নিল সুলতান। অর্থ পরিশোধ করেই বেরিয়ে এলেন দোকান থেকে। বাজারের মাঝে হাঁটতে হাঁটতে বললেন, তাহলে তোমার নিজের কোনো আশা বা স্বপ্ন নেই এই বিবাহ নিয়ে, এটাই বলছো তো? উপর নিচ মাথা বাঁকালো মায়েরা। সুলতান সন্দেহপ্রবণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আম্মা আমাকে জোরপূর্বক রাজি করিয়েছে, সে খবর কি তুমি জানো? আমাকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। জোরপূর্বক বিবাহ এটা কখনোই সম্ভব নয়। আপনার সম্মতি না থাকলে এই বিবাহ কখনোই হবে না। আমি আজই নিজের অসম্মতির কথা জানিয়ে দিব সবাইকে। না, তুমি এটা জানাবে না। এই বিবাহ হবে, ঈদের আগেই হবে। বিবাহের জন্য প্রস্তুত হয়ে নাও মানসিকভাবে। গম্ভীর স্বরে বললেন সুলতান। কিন্তু সুলতান। অপূর্ণ থেকে গেল তার বাক্য। তাকে থামিয়ে সুলতান পুনরায় বলে উঠলেন, তোহফার খালামণি তুমি, তোমার কি উচিত নয় তার খারাপ ভালোর খবর রাখা? তোহফার জবান ফিরিয়ে আনতে আমার সাহায্য প্রয়োজন, আর সেটা সে তখনই করবেন যখন এই বিবাহটা হবে। আমার জিদ সম্পর্কে অবগত আমি। এই বিবাহ না হলে সে কিছুতেই সেই কবিরাজের ঠিকানা দেবেন না, যে কিনা ফিরিয়ে দিতে পারবে আমার কন্যার জবান। বৃথা চেষ্টা করে লাভ নেই, জেনেও এই কটা দিন বহুবার সকলের আড়ালে আমার দ্বারস্থ হয়েছে, অনুরোধ করেছি, পায়ে পর্যন্ত ধরেছি, কিন্তু সে নিজ সিদ্ধান্তেই অনড় রয়েছে। নিজ কন্যার জবান ফেরাতে আর কোনো উপায় নেই আমার কাছে। তবে বিষয়টা তোমাকে জানানোর প্রয়োজন ছিল, তাই আজ এখানে আসা। আপনি অনুমতি দিলে আমি একবার কথা বলে দেখতে চাই আপনার আমার সঙ্গে। আম্মার জিদ সম্পর্কে কোনো ধারণাই নেই তোমার। সে একবার যখন মনস্থির করে নিয়েছেন এই বিবাহ দেবেন, তো সে যে কোনো মূল্যে সেটার জন্য চেষ্টা করে যাবেন। আম্মার পায়ে পর্যন্ত ধরেছি আমি। আর কি করতে চাও তুমি? তোমার কথা সে মানবে না, সেটা আমি জানি। হতবুদ্ধির ন্যায় চেয়ে থাকলো মায়েরা। কোনো মা এত নিষ্ঠুর হতে পারে তার জানা ছিল না। নিজের নাতনির কথাও ভাবল না সে। তখনই সেখানে ফিরে এলো মাহতাব। ক্লান্ত স্বরে বলল, স্থান নির্ধারণ করে এসেছি মহামান্য। পানির কল আগামীকালই বসিয়ে দেওয়া হবে। হুম। ছোট্ট করে জবাব দিলেন সুলতান। তার কণ্ঠের এই সামান্য পরিবর্তনটাও লক্ষ্য করল মাহতাব। তবে এর কারণ আগে থেকেই অবগত সে। নিশ্চয়ই বিবাহ সম্পর্কিত আলাপ করেছিলেন তারা। তাই তো কঠিন এই পুরুষের কণ্ঠে সৃষ্টি হয়েছে অপারগতার ঘাত। এ নিয়ে আর কোনো কথা বলে সুলতানের কষ্টকে দ্বিগুণ করতে চায় না মাহতাব। তাই প্রসঙ্গ এড়াতে বলল, আপনাদের কথোপকথন শেষ হলে মহলে ফেরা যাক। উত্তর দিলেন না সুলতান। নীরবে হাঁটতে শুরু করলেন বাজারের উল্টো দিকে। মহলে ফিরতে হবে অতি দ্রুত। বেশিক্ষণ এই দহন বুকে চেপে স্বাভাবিক থাকতে পারবে না সে। ছাই চাপা আগুনের নাই ঠিকই বেরিয়ে আসবে তার কষ্ট। তবে জনসম্মুখে নিজের কষ্ট প্রদর্শিত করা একজন সুলতানের পক্ষে অন্তত সম্ভব নয়। ব্যস্ত পায়ে হেঁটে বাজার ত্যাগ করলো তারা। বাজারের শেষ মাথায় এসে দাঁড়ালো জোফিয়া, হাতে ওষুধের থলে। বুবুকে বারবার বলেও দোকান খোলার জন্য রাজি করাতে পারেনি সে। বরং আজকের ঘটনার পর আরও বেঁকে বসেছে সে। ওষুধ কিনতেও লুকিয়ে আসতে হয়েছে তাকে। আব্বাজানের ওষুধ শেষ। নিয়মিত ওষুধ না খেলে তাকে বাঁচানো কষ্টসাধ্য হয়ে যাবে। এমনিতেই পায়ের গভীর ক্ষতটার কারণে সে ধুকে ধুকে মরছে। ক্ষতর কথা মনে পড়তে বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। ক্ষতর কারণটা বুবুর জানা না থাকলেও তার সবটাই জানা। পাপের ফল সকলকেই ভোগ করতে হয়, সেটা একদিন আগে হোক বা পরে। কাতর হলেও তার দৃষ্টি। ওষুধ কেনার জন্য গৃহে একটা কানাকড়িও নেই। দিন আনে দিন খায় অবস্থা তাদের। রমজান মাসে দোকান বন্ধ করে রাখলে চলবে কি করে? আজকের ঘটনার পর আরও বেশি ভীতু হয়ে পড়েছে বুবু। কোনো মতে পালিয়ে এসেছে সে, কারণ ওষুধটা খুবই প্রয়োজনীয়। একেবারে না হলেই না। হাতে অর্থ নেই, তবু এসেছে সে। পরিচিত দোকানের কাছে বলে কয়ে বাকিতে ওষুধ নিয়েছে। তবে এভাবে আর বেশি দিন চলবে না। দ্রুতই দোকান খুলতে হবে। তার জন্য বুবুর অবাধ্য হতে হলেও হবে সে। হঠাৎ নজরে আসলো তিনজন মানবী, দুজন পুরুষ এবং একজন নারী। তাদের সকলেরই মুখ ঢেকে রাখা হিজাব ও পাপড়ি দিয়ে। ভ্রু কুচকালো সে। এই গরমে পাগড়ি দিয়ে মুখ বেঁধেছে। যতদূর পর্যন্ত তাদের দেখা গেল ততদূর পর্যন্ত
অপলক চেয়ে রইল সে। হালকা নীল রঙের পাঞ্জাবি পরিহিত লোকটার প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করছে সে। আচমকা সরু গলায় বলে উঠল, সুলতান শাহজাইন শাহ, সাধারণ পোশাকেও সুদর্শন আপনি, ঠিক রাজকীয় পোশাকের ন্যায়। ধীরে ধীরে দৃষ্টির আড়াল হয়ে গেল তারা। ঠায় দাঁড়িয়ে রইল জোভিয়া। আনমনে বলে উঠল, শীঘ্রই আমাদের দেখা হবে সুলতান, তবে স্থানটা হবে ভিন্ন, পরিস্থিতি থাকবে আপনার অনুকূলে। জোভিয়ার সম্মুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত তো আপনি? প্রথম যেদিন সে কপাল কুঁচকে চোখ রাঙালো, আমি মুগ্ধ হয়েছিলাম। সে কি সৌন্দর্য! যেদিন সে অভিমানে মুখ ফেরালো, আমি শূন্য হয়েছিলাম। হৃদয়ে অনর্গল দহনে পুড়ে ছাই হয়েছিলাম। নতুন নতুন বেগম হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুদ্র মূর্তি ধারণ করল। আমি স্তব্ধ হয়েছিলাম। এক নাগারে কথাগুলো বলে গেলেন সুলতান। চোখে মুখে তার অন্যরকম এক আত্মতৃপ্তি পরিলক্ষিত হলো। বিশুদ্ধ কোনো ঝলক ফুটে উঠল মুখশ্রীতে। মহলের কাছাকাছি আসতেই পাগড়ির বাঁধন খুলে দিয়েছে সে। তার চোখের ঘন পাপড়িগুলো বারংবার পলক ফেলার সাথে সাথেই নিজেদের সৌন্দর্যতার বর্ণনা দিচ্ছে। বেগমের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবতেই কষ্ট কমে যেন শূন্যের কোঠায় এসে ঠেকল। আচমকা শক্ত হলো তার মুখভঙ্গি। মুহূর্তেই কেটে গেল তার শান্ত মনোভাব। উত্তেজিত স্বরে বললেন, এই বিবাহ হবে না মাইরা। তুমি তোমার সম্মতির কথা জানিয়ে দাও মহলে। এলিজার স্থানে অন্য কাউকে বসানো এ কাজ আমার সাধ্যের বাইরে। আকস্মাৎ এমন কথাতে ভ্রুকুচকে চাইল মায়েরা। খানিক পূর্বেই যখন সে এই কথাটা বলেছিল, তখন এই সুলতানই সেটা নাকচ করেছিল। নিজ কন্যাকে সবল করে তুলতে নিজের আবেগ মাটি চাপা দিয়েছিল। এক মুহূর্তের মাঝে হলোটা কি? সে চিন্তিত স্বরে শুধালো, হঠাৎ কি হয়েছে সুলতান? আপনাকে উত্তেজিত দেখাচ্ছে। শান্তি পাচ্ছি না আমি। শ্বাস নিতে অপরাধ বোধ করছি আমি। চোখের পলক ফেলতেই ভেসে উঠছে এলিজার ক্রন্দনরত চেহারা। সেই চেহারা আমি উপেক্ষা করি কি করে? ছটফট করছে সুলতান। অজানা যন্ত্রণায় হাঁসফাঁস করছে সে। এতক্ষণ তাদের কথোপকথনের মাঝে পিনপন নীরবতা অবলম্বন করছিল মাহতাব, কিন্তু আর চুপ করে থাকা সম্ভব হলো না তার পক্ষে। হন্তদন্ত হয়ে ছুটে এলো সুলতানের সম্মুখে। আহত গলায় শুধালো, এভাবে ভেঙে পড়বেন না মহামান্য। শেহজাদে তোফার জবান ফেরানো অত্যন্ত জরুরি। এই সাম্রাজ্যে তাকে প্রয়োজন। তার জবান ফেরানোর সমস্ত চেষ্টাই তো করে ফেলেছি আমরা। আর কোনো চিকিৎসা বাকি নেই আমাদের নিকট। এটা এখন একমাত্র ভরসা তার জবান ফেরানোর। আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এভাবে হেরে যাবেন না। চকিতে তাকালেন সুলতান। করুণ গলায় বললেন, আমি আবারও আম্মার দ্বারস্থ হব। আম্মা এত নিষ্ঠুর কেন হলো মাহতাব? তার কি হৃদয়ে পড়ে না নিজ পুত্রের এই অজস্র অশ্রু জলে? জবানহীন তোহফার অসীম মায়াও কি তার পাথর মন গলাতে পারেন না? হতাশার শ্বাস ফেলল মাহতাব। ক্ষীণ স্বরে বলল, তার দ্বারস্থ আর কতবার হবেন মহামান্য? আমি সবকিছুই জানি, তাই বৃথায় লুকানোর চেষ্টা করবেন না দয়া করে। বড় সুলতানা এই বিবাহ ব্যতীত আর কোনো উপায়ই মানবে না। তাছাড়া গুপ্তভাবে খবর পেয়েছি সে প্রতিজ্ঞা করেছে মহলে বেগম আনার জন্য। তার প্রতিজ্ঞা কতটা কঠোর হয় সে কথা নিশ্চয়ই আপনার অজানা নয়। কুল হারানো নৌকার ন্যায় দিশেহারা হলো সুলতান। প্রতিজ্ঞা করেছে তার আম্মা? কেন? কি প্রয়োজন বেগমের? সে কিছুতেই সায় দেবে না আম্মার এই অনার্য কর্মকাণ্ডে। যতবার তার দ্বিতীয় বিবাহের কথা মনে পড়ে, ততবারই যেন তরতর করে রাগ উঠে যায় সপ্তম আসমানে। একদিকে কন্যার জবান, অন্যদিকে তার ভালোবাসা। আর সহ্য করতে পারল না সে। সব ফেলে হনহন করে চলে গেল মহলের ভেতর। বিস্ময়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল মাহতাব ও মায়েরা। হুট করে কি থেকে কি ঘটলো বুঝে উঠতে খানিক সময় লাগলো তাদের। ততক্ষণে চোখের আড়াল হয়ে গেছেন সুলতান। হয়তো খেয়ে লেটেছে নিজ কামরায় গিয়ে। দীর্ঘশ্বাস ফেলল মাহতাব। হতাশ স্বরে বলল, আপনার নিজ কামরা যান শেহজাদি। আমি সুলতানের সঙ্গে কথা বলে আপনাকে জানাবো। একটা সঠিক সমাধান খুব প্রয়োজন এই মুহূর্তে। এইভাবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে গেলে তা শেহজাদি তোহফার জন্য ভালো হবে না। পূর্ণ দৃষ্টিতেই মাহতাবের দিকে লক্ষ্য করল মায়েরা। চোখে মুখে যেন একটা অদ্ভুত বিস্ময়। মাহতাব চুপ করে রইলেন। সুলতান বললেন, আপনি নিজ কামরা যান শেহজাদি।
না, এবার আর লোকটার দৃষ্টিতে বিরক্তি নেই, বরং সেখানে ঠাঁই পেয়েছে চিন্তার পাহাড়। সে কি তোহফার জন্য চিন্তিত, নাকি সুলতানের জন্য? সৈনিক প্রধানের নিকট সে যে কঠিন রকম অপছন্দনীয় ব্যক্তি তা সে আগেই উপলব্ধি করতে পেরেছে। তবে এখন বোধহয় সৈনিকের প্রধানের আর কোনো আপত্তি নেই তাকে সুলতানা হিসাবে দেখতে। এছাড়া যে আর কোনো উপায়ও নেই। তোফার জবান ফেরানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে নিজেও চিন্তিত এই বিষয়ে। হঠাৎ তার নজর কাড়ল অদূরে দাঁড়ানো শেহজাদি তানহা। তোফাকে কোলে নিয়ে বাগানের পাশটাতেই দাঁড়িয়ে আছে সে। তার দৃষ্টি অবশ্য তাদের দিকেই আবদ্ধ। ভ্রুযুগল কুঞ্চিত করল মায়েরা। সে যেন কঠিন এক প্রেম কাহিনীর আভাস পাচ্ছে। সেদিন খাবার টেবিল থেকেই সে লক্ষ্য করছে তানহাকে। সৈনিক প্রধানকে দেখলেই যেন তার দৃষ্টির রং বদল করে। এটা কি ভালোবাসা, নাকি অন্য কোনো যোগসূত্র? আসল কাহিনী পরীক্ষা করতে সে কিছুটা সরে এলো মাহতাবের নিকট। বর্তমানে অতি সামান্যই দূরত্ব রয়েছে তাদের মাঝে। তানহার স্বাভাবিক মুখভঙ্গি নিমিষেই শক্ত হতেই শুরু করলো। দৃষ্টিতে যেন অগ্নিবর্ষণ হচ্ছে তার। যা বোঝার বুঝে নিল মায়েরা। হঠাৎ এভাবে কাছে আসাতে সচকিত হয়ে তাকালো মাহতাব। মায়েরা দৃষ্টিতে লক্ষ্য করে বুঝতে পারল আসল কারণ। রাগান্বিত হয়ে তাদের দিকেই এগিয়ে আসছে তানহা। হুট করে মাহতাবকে একা ফেলে ছুটে মহলে ঢুকে পড়ল মায়েরা। হঠাৎ এসব কি হচ্ছে বুঝতে না পেরে হাঁ করে চেয়ে রইল মাহতাব। তার ঠিক সামনে এসে দাঁড়ালো তানহা। তাকে শক্ত চোখে পর্যবেক্ষণ করলো কিছুক্ষণ। ঢোক গেল মাহতাব। করতে কি যাচ্ছে শেহজাদি? তাকে আরো অবাক করে দিয়ে তানহা বলে উঠল, তোফাকে একটু কোলে নিন, সে আপনার কাছে যাবার জন্য অনেকক্ষণ ধরে মুখ ফুলিয়ে আছে। বাক্য সম্পূর্ণ করার প্রায় সাথে সাথেই আলতো হেসে তার দিকে হাত বাড়িয়ে দিল তোহফা। তৎক্ষণাৎ তাকে কোলে তুলে নিল মাহতাব। তোহফা তার ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে টেনে টুনে খুলে ফেললো তার পাগড়ি। মৃদু হাসলো মাহতাব। সন্তুষ্ট নজরে তাকালো শেহজাদি তানহার দিকে। জাবান না থাকা সত্ত্বেও এই নারীটি কিভাবে যেন বুঝে যায় বাচ্চাটা না বলা সমস্ত কথা। কি সুন্দরভাবেই না খেয়াল রাখে তার চাওয়াগুলো। তোহফা হাসি মুখে একবার তার দিকে তাকাচ্ছে, তো আবার ফুপির দিকে তাকাচ্ছে। কখনো কখনো আস্তে করে টেনে ধরছে তার খোঁচা খোঁচা দাড়িগুলো। বাধা দিল না মাহতাব, বরং শান্ত স্বরে তানহাকে উদ্দেশ্য করে বলল, আমাদের মহলে যাওয়া উচিত শেহজাদি। সুলতানের সময় প্রয়োজন পড়তে পারে আমাকে। আকস্মাৎ কি হলো জানা নেই, কিন্তু তার দিকে কটমট করে তাকালো তানহা। ছোঁ মেরে তোহফাকে নিয়ে নিল তার কোল থেকে। ঝাঁঝালো গলায় বলল, তো যান, কে নিষেধ করেছে আপনাকে? আপনার অতিরিক্ত ভক্তি পেয়ে বোধহয় ভাই নিজেও বিরক্ত হয়ে পড়ে। চোখ গুল গুল করে তাকালো মাহতাব। সুলতান তার জন্য বিরক্ত হয়? কই, তাকে তো কখনো কিছু বলেনি। নিজের মনকেই ধমকে উঠল সে। ধুর, বিরক্ত হলে তবে না বলবে কিছু। শেহজাদি তানহা এমনিতেও দেখতে পারে না তাকে, তাই এইসব অদ্ভুত কথা বলছে। নিশ্চয়ই সুলতানের সাথে তার দ্বন্দ্ব বাঁধানোর ফোন দিয়ে দিয়েছে। আকাশ কুসুম ভাবতে ভাবতেই সে মহলে ঢুকে পড়ল আচমকা। একরাশ বিরক্তি নিয়ে চেয়ে থাকলো তানহা। সে জানে এই লোক এখন গিয়েই ভাইয়ের কামরায় হাজির হবে। সুলতান ছাড়া তার জীবনের সমস্ত আকাঙ্ক্ষাই যেন শূন্য। তোফা শুধু ড্যাব ড্যাব করে দেখে গেল তাদের কর্মকাণ্ড। কথা বলতে পারলে হয়তো আধো আধো স্বরে কিছু বলতো, তবে সেই সুযোগ তো ওপরওয়ালা তাকে দেয়নি। গম্ভীর হয়ে বসে আছেন ওয়াসিফা সুলতান। তার বহু মূল্যবান শাড়ির আঁচলটা নিচে পড়ে গড়া করে খাচ্ছে, অথচ তার সেদিকে কোনো হুঁশ খেয়াল নেই। অতিরিক্ত রাগে গজগজ করছে সে। চোখে দৃশ্যমান হচ্ছে রাগের লেলিহান। কিছুক্ষণ পূর্বে মায়েরা এসেছিল তার নিকট। সে ভেবেছিল জরুরি কোনো কথা হবে হয়তো, কিন্তু মায়েরা তাকে সরাসরি বলে বসলো এই বিবাহ সে করতে পারবে না। সুলতানের অসম্মতিতে এই বিবাহ সম্ভব নয়। তার উপর চেঁচে তাকে উপদেশ দিয়েছে তোফার চিকিৎসা করার জন্য সাহায্য করতে, দাদিজান হবার দায়িত্ব পালন করতে। এসব নানান কথাতে সে ভীষণ অপমানিত বোধ করছে। রেগেছেনও সীমা ছাড়া। এতগুলো কথা বলার সাহস মেয়েটা পায় কোথায়?
তার পুত্র নিজেই এই সুযোগ করে দিয়েছে, তাই মায়েরা এগুলো বলার হিম্মত করতে পেরেছে।